নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন এবং অলৌকিক কিছু না ঘটলে তিনি দেশের সাংবিধানিক অভিভাবক হতে চলেছেন। স্বাধীনতার অমৃত মহোৎসবে পৌঁছে গণতন্ত্র একটা বৃত্ত সম্পন্ন করল। ভারতার্থের গণতান্ত্রিক কাঠামো সেটা যখন তৈরি হওয়ার সময় উদ্দেশ্য ছিল সমাজের সব অংশের প্রতিনিধিত্ব যেন সেখানে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে সেই 1777 সালে। এতদিন বাদে 2009 সালে বারাক ওবামা প্রথম এবং একমাত্র কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন। আমেরিকায় এখনও পর্যন্ত কিন্তু কোনো মহিলা রাষ্ট্রপতি হননি। 1967 সালে জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হন। 1997 সালে KR নারায়ণন দেশের প্রথম দলিত রাষ্ট্রপতি হন। প্রতিভা পাতিল 2007 সালে প্রথম মহিলা রাষ্ট্রপতি হন। দ্রৌপদী মুর্মু মনোনয়নপত্র জমা দিলেন। টিভি স্ক্রিনে ছবিটা আরও একবার ভালো করে দেখুন। পাশাপাশি কারা বসে রয়েছেন এবং যারা বসে রয়েছেন তাদের মধ্যে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি প্রার্থী, জাতিতে সাঁওতাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী OBC, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটি বণিক, বিজেপি সভাপতি JP নাড্ডা ব্রাহ্মণ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষত্রিয়। সংঘের ইনক্লুসিভ হিন্দুত্বের একটা জ্বলন্ত উদাহরণ বলা চলে। কয়েকদিন আগেই সরসংঘ চালক মোহন ভাগবত বলেছেন, ভারতীয় মুসলিমরাও আর্যাবর্তের প্রাচীন মুনিঋষিদের বংশধর, তাদের পূর্বপুরুষ হিন্দুই ছিলেন। 2002 সালে রাষ্ট্রপতি হন APJ আব্দুল কালাম, তিনি ছিলেন দক্ষিণ ভারতীয় মুসলিম। 2017 সালে রাষ্ট্রপতি হন রামনাথ কোবিন্দ, তিনি জাতিতে দলিত। দ্রৌপদী মুর্মু অবশ্য শুধু আদিবাসী পরিচয়ের কারণেই রাষ্ট্রপতি মনোনীত হননি, তার রাজনৈতিক জীবনেও দক্ষতার পরিচয় রেখেছেন বারবার। তিনি রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিক বিশ্বকেও একটা ডেফিনিট বার্তা দিতে পারবে ভারত। নারী ক্ষমতায়নে এক আদিবাসী মহিলা গণতন্ত্রের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাচ্ছেন। আচ্ছা, ঘরোয়া রাজনীতিতে দ্রৌপদী মুর্মুর মনোনয়ন কি প্রভাব ফেলবে? ভোট প্রচারে আদিবাসী সমাজের প্রতি একটা বার্তা অবশ্যই থাকবে। তখন কিন্তু বিরোধীদের কাছে আর তার জবাব থাকবে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অ্যাকচুয়ালি অনেকটাই কিস্তিমাত করে দিয়েছেন মোদি শাহ। বিধায়ক ও সাংসদ সংখ্যা কমেছে, রামনাথ কোবিন্দের মতো জয় নিশ্চিত ছিল না। তবে প্রার্থী বাছাইয়ের আগেই ফিনিশিং লাইনের সামনে দাঁড়িয়েছিল বিজেপি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রদত্ত ভোট অঙ্ক 10,86,000, বিজেপি ও শরিকদের মোট ভোট অঙ্ক 5,23,000। নাম ঘোষণার আগে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত ছিল, তাই শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ কিংবা গোপাল কৃষ্ণ গান্ধী ঝুঁকি নেননি। এরপরও ঠোঁট ও কাপের মধ্যে যেটুকু ফারাক ছিল তা পূরণ করে দিল প্রার্থী বাছাই। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে প্রথম আদিবাসী প্রার্থী। নির্বাচিত হলে দ্রৌপদী দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হবেন। অতীতে একাধিকবার বিজেপির সিদ্ধান্তের সঙ্গে ভিন্ন মত হয়েছেন নীতিশ কুমার, কিন্তু এবার সকলের আগে তিনিই সম্মতি দিয়েছেন। এনডিএ শরিক না হলেও বিজেপির বিভিন্ন সিদ্ধান্তে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন জানিয়েছেন নীতিশ কুমার। দ্রৌপদী মুর্মুকে সমর্থন করা তার পক্ষে আরও সহজ। ওড়িশার মন্ত্রী ছিলেন আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। ওড়িশার সেরা বিধায়কের সম্মানও পেয়েছেন তিনি। ওড়িশার আদিবাসী সমাজের ঘরের মেয়ে দ্রৌপদী। আরেক আদিবাসী প্রধান রাজ্য ঝাড়খণ্ড। দ্রৌপদীর মনোনয়ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও দ্বিধায় ফেলে দিয়েছে। ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু। দ্রৌপদীর মনোনয়নে আদিবাসী সমাজে আলোড়ন। হেমন্ত সোরেন ও দ্রৌপদী দুজনেই জাতিতে সাঁওতাল। ওড়িশার ময়ূরভঞ্জে হেমন্ত সোরেনের আত্মীয়রাও রয়েছেন। হেমন্ত সোরেন যদি দ্রৌপদী মুর্মুকে সমর্থন না করেন তাহলে তা হবে মস্ত বড় রাজনৈতিক ঝুঁকি। হেমন্ত সোরেন প্রকাশ্যে সমর্থন না করলেও তার বিধায়করা দ্রৌপদীকেই ভোট দিতে পারেন।
কারণ রাষ্ট্রপতি নির্বাচনে হুইপ জারি করা যায় না। দ্রৌপদী মুর্মু ভোটের অঙ্কেও এগিয়ে রাখছে বিজেপিকে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আগামী 1.5 বছরে 4 রাজ্যে নির্বাচন। ছত্তিশগড়ে আদিবাসী ভোট 30% বেশি, মধ্যপ্রদেশে আদিবাসী ভোট 21% বেশি, গুজরাটে আদিবাসী ভোট 14% বেশি, রাজস্থানে আদিবাসী ভোট প্রায় 14%। 4 রাজ্যে 128 আসন উপজাতি সংরক্ষিত। দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে উত্তর পূর্বাঞ্চলের বিশাল আদিবাসী জনতাকেও বার্তা দিল বিজেপি। উত্তর পূর্বাঞ্চলের 4 রাজ্যে 70 থেকে 95% আদিবাসী সম্প্রদায়ের বাস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মনোনয়নপত্র দাখিলের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন দ্রৌপদী মুর্মু, শরদ পাওয়ারকেও ফোন করেন, শুভেচ্ছা বিনিময় হয়েছে। মনোনয়নে প্রস্তাবক হিসেবে কয়েকজন সাংসদ ও বিধায়ককে আমাদের পশ্চিমবঙ্গকে থেকে সই করানো হয়েছে। তার মধ্যে ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, হাবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু এবং দক্ষিণ দিনাজপুরের তপন আসনের বিধায়ক বুধু রায় টুডু রয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের পুরোটাই এবার ইনক্লুসিভ হিন্দুত্ব। বিরোধীদের কয়েকটি দল একজোট হয়ে প্রার্থী করেছে যশবন্ত সিনহাকে, কারণ শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ ও গোপালকৃষ্ণ গান্ধী রাজি হননি। রাষ্ট্রপতি পদে যশবন্ত সিনহার যোগ্যতা নিয়ে কিন্তু কারোর প্রশ্ন তোলার অবকাশ নেই, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডই তো অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। তিনি বিজেপির প্রাক্তন মন্ত্রী, ছেলে জয়ন্ত সিনহা এখনো বিজেপির সাংসদ। প্রাক্তন গেরুয়া নেতাই তো বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী। বিরোধী শিবিরে একজনকেও কি পাওয়া গেল না যাকে রাষ্ট্রপতি প্রার্থী করা যেতে পারে? আর আমাদের সিপিএম তো ফের ধর্ম সংকটে। বিজেমূল তত্ত্বকে সামনে রেখে ভোটে লড়েছে সিপিএম। যশবন্ত সে অর্থে তো আদর্শ বিজেমূল। প্রশ্ন তুলছে সিপিএমের বেঙ্গল ব্রিগেড, আর দিল্লির নেতারা একটু আমতা আমতা করে যুক্তি দিচ্ছেন বিরোধী ঐক্যের বৃহত্তর স্বার্থ দেখেছেন তারা। সাম্প্রদায়িক অথবা ফ্যাসিস্ট শক্তিকে ঠেকাতে একটু ডানদিক তো কাত হওয়াই যায়। এই থিওরি নাকি পুঁথিতে লেখা রয়েছে বটে। যশবন্ত সিনহার 2014 সালের এক সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন বলি। তার অভিযোগ ছিল মোদিকে কোণঠাসা করতে অনর্থক গুজরাট হিংসার পুরনো কাসুন্দি ঘাটা হচ্ছে। এই যশবন্ত সিনহাকে সামনে রেখে বিরোধী শিবির কতটা একজোট হলো তা কিন্তু সময় বলবে। তবে গুজরাটে জাতিহিংসা বোধহয় এবার পাকাপাকিভাবে ইতিহাসের পাতায় চলে গেল। গুলবার্গ সোসাইটি মামলায় সুপ্রিম কোর্টে ক্লিন চিট পেয়ে গেলেন নরেন্দ্র মোদী। আহমেদাবাদের গুলবার্গ সোসাইটি 2002 সালের 28 ফেব্রুয়ারি গোধরা পরবর্তী হিংসায় নিহত হন 69 জন। নিহতদের মধ্যে ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরি। এই ঘটনার তদন্তে সিট তৈরি হয়। নিম্ন আদালতে 24 জনের সাজা হয়। এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির অভিযোগ ছিল গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এই হিংসায় জড়িত, তবে মোদীকে ক্লিন চিট দেয় সিট। এবার গুলবার্গ সোসাইটি মামলায় সুপ্রিম কোর্টেও ক্লিন চিট পেলেন নরেন্দ্র মোদী। বিচারপতি AM খানউইলকারের বেঞ্চ জাকিয়া জাফরির আবেদন খারিজ করে দিল। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আবেদনে সারবত্তা নেই, আর্জি খারিজ হওয়াই উচিত। সিটের ক্লোজার রিপোর্টে আহমেদাবাদের নিম্ন আদালত শিলমোহর দেয়। রায় বহাল রাখে গুজরাট হাইকোর্ট। সুপ্রিম কোর্টে যান জাকিয়া জাফরি। গত বছর 21শে ডিসেম্বর শুনানি শেষ হলেও এতদিন রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। এদিন বিচারপতিরা তাদের নির্দেশে নিম্ন আদালতের রায় শিলমোহর দিলেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাল মধ্যরাতে ইউরোপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই উইকেন্ডে জার্মানিতে G7 সম্মেলন, সেখানে বিশেষ আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্পোন্নত গ্রুপে রাশিয়া ও চীন নেই। ভারতের আমন্ত্রণ অন্য তাৎপর্য বহন করছে। শিল্পোন্নত বিশ্ব ভারতকে খাতির করা শুরু করেছে। তারা ভারতের থেকে গম চায়। তা তো অবশ্যই। জার্মানির আরও একটা আবদার রয়েছে। তারা চায় ভারত রাশিয়ান অস্ত্রের জায়গায় জার্মান অস্ত্র কিনুক। আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রনেতারাও তারা কিন্তু সম্মেলনে থাকছেন। তার মানে দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, আফ্রিকার দেশগুলির সঙ্গেও
জার্মানিতে বসেই কূটনীতি সেরে রাখতে পারবেন নরেন্দ্র মোদী। পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক কূটনীতিতে ভারত এখন অকল্পনীয় উচ্চতায় পৌঁছে গেছে। ইউক্রেনে রুশ হামলা, ভারত রাশিয়ার নিন্দা করেছে, কিন্তু পশ্চিমের সুরে সুর মেলায়নি, বরং দুদেশের সঙ্গে যোগাযোগ রেখে পড়ুয়াদের নিরাপদে ইউক্রেন থেকে বের করে এনেছে। ভারতের বিদেশ নীতি কতটা পরিণত এ তার সর্বশেষ প্রমাণ বলা যায়। আসলে সেই ঠান্ডা যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত ভারত কখনো কোনো একটা বৃহৎ শক্তির লেজুরে পরিণত হয়নি। নেহেরু থেকে মোদি ধারাবাহিকতা বজায় রয়েছে। ভারতের বিশাল বাজার, ভূ রাজনৈতিক অবস্থান এবং স্বচ্ছ ধারাবাহিক বিদেশ নীতি, মূলত এই কারণেই আজ উন্নত থেকে উন্নয়নশীল দুনিয়া সবাই ভারতের দিকে তাকিয়ে। সোভিয়েতের পতন, চীনের উত্থান গত কয়েক দশকে বদলে দিয়েছে বিশ্বের সমীকরণ। ক্ষমতার ভরকেন্দ্র আমেরিকা ইউরোপের মাটি থেকে সরে এসেছে সাগরের জলে, ভারত প্রশান্ত মহাসাগর এলাকায়। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ রুট হল ভারত মহাসাগর, যার একদিকে উত্তর আটলান্টিক, অন্যদিকে প্রশান্ত মহাসাগর। বিশ্বের তেল ব্যবসার ৮০% এই সমুদ্রপথের মাধ্যমেই হয়ে থাকে। ফলে ইন্দো প্যাসিফিকে যার বেশি জোর, সেই এখন দুনিয়ার রাজা। জিবুতিতে চীনের নৌসেনা ঘাঁটি, আর তাদের নিয়ন্ত্রণে থাকা পাকিস্তানের গদর বন্দর, মায়ানমারের কায়ায়ুকপো বন্দর আর শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর। এভাবেই গোটা ভারত মহাসাগরে দখলদারি কায়েম করতে চাইছে চীন, যা স্ট্রিং অফ পার্লস নামেই পরিচিত। ভারতও চুপচাপ বসে নেই, নিঃশব্দে চলছে চীনের মোকাবিলার রাস্তা তৈরি। জিবুতি আর গদর বন্দরের মাঝে ওমানের ডুকাম বন্দরে নিজের সেনা মোতায়েনের ব্যবস্থা করে ফেলেছে ভারত। মালাক্কা প্রণালীর কাছের দেশ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি করে চাঙ্গি নৌসেনা ঘাঁটিতে ভারতীয় বাহিনী পাঠানোর ব্যবস্থা হয়েছে। ইন্দোনেশিয়ার সাবাং বন্দরেও ভারতের যুদ্ধ জাহাজকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। ভিয়েতনাম ও জাপানের সঙ্গেও সামরিক সমঝোতা সারা হয়েছে। গদর বন্দরের কাছেই ইরানের চাবাহার বন্দরের কাজে হাত লাগিয়েছে দিল্লি। দিল্লির এই পরিকল্পনাকে বলা হচ্ছে চীনকে ঘিরে ফেলতে নেকলেস অফ ডায়মন্ড কৌশল। ইন্দো প্যাসিফিকে দখলদারি কায়েম করতে চায় চীন, আটকাতে চায় পশ্চিমী দুনিয়া। আর চীনের এই আগ্রাসী মনোভাব ভারতের পক্ষেও বিপজ্জনক। ফলে এই মুহূর্তে বিশ্বের সব দেশই ভারতের পদক্ষেপের দিকে তাকিয়ে, আর দিল্লিও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে সুসম্পর্কের কূটনীতির রাস্তায় হাঁটছে। এ সূত্রেই ভারত আজ নানা রাষ্ট্রগোষ্ঠীর স্থায়ী সদস্য, অথবা আমন্ত্রিত সদস্য, কিংবা তাদের বৈঠকে নিয়মিত দিল্লির ডাক পড়ে। ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মিলে তৈরি হয়েছে কোয়াড। চীনের মোকাবিলায় গড়ে তোলা হচ্ছে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক। চাপে পড়ে চীন 4 দেশের জোট কোয়াডকে বলছে এশিয়ান ন্যাটো। দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের প্রতিবেশী 10 দেশের জোট আসিয়ান। ভারত আসিয়ানের সদস্য না হলেও সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হলো জোটের সম্মেলন। চীনকে চাপে রাখতে আসিয়ানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছে ভারত। বেজিংয়ের আগ্রাসনের হাত থেকে বাঁচতে আসিয়ানেরও ভরসা দিল্লি। ভারত, ইসরায়েল, আমেরিকা, আরব আমিরশাহীকে নিয়ে নতুন I2U2 জোট তৈরি হয়েছে। যেখান থেকে তেল আসে, সেই পশ্চিম এশিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার কাজেও দিল্লি বড় ভূমিকায়। উন্নত উন্নয়নশীল দেশের যৌথ সংগঠন G20-র সদস্য ভারত। আবার উন্নত দেশগুলির জোট G7 থেকেও দিল্লির কাছে নিয়মিত আসে আমন্ত্রণ। ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এই 2 জোটে আবার চীনও আছে, ভারতও আছে। বিশেষজ্ঞদের মতে চীনকে পাশে নিয়েই তাদের সংযত রাখার জন্য এই এক কৌশল। আবার পশ্চিমের সঙ্গে কূটনীতির ভারসাম্য বটে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। G7 সম্মেলন থেকে ফেরার পথে UAE-তে থামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদকে শ্রদ্ধা জানাবেন এবং নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে কূটনীতি এগিয়ে রাখবেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে আজ ত্রাণ পাঠিয়েছে ভারত। গম তো অনেকদিন ধরেই যাচ্ছে। মানবিকতার স্বার্থে দূতাবাসের দরজাও একটু একটু করে ফাঁক করা হবে। ভারত বিরোধী তালিবান নেতা সিরাজউদ্দিন হাক্কানিও এখন বন্ধুত্বের বার্তা পাঠাচ্ছেন আমাদের। আর সিরাজউদ্দিনের মাতৃভূমি পাকিস্তানে কি পরিস্থিতি আজ,
সিন্ধুর ওপার থেকে যা খবর আসছে, পাক পাঞ্জাবে নাকি জরুরি অবস্থা জারি হতে চলেছে, কারণ ধর্ষণ এত বেড়ে গেছে যে মহিলাদের নিরাপত্তা দিতে কনফিডেন্ট নয় প্রশাসন। পাকিস্তানে মহিলাদের বিরুদ্ধে অপরাধ মহামারীর মতো ছড়াচ্ছে। ধর্ষণ, শ্লীলতাহানি কিংবা নিজের বাড়িতেই হিংসার শিকার হওয়া। সমাজের কোনো স্তরের মহিলাই এ থেকে বাদ যাচ্ছেন না। পাক পাঞ্জাবে পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। ওই প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আট্টা তারার নিজেই সংবাদ মাধ্যমের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পাক পাঞ্জাবে রোজই গড়ে 4 থেকে 5টা ধর্ষণের ঘটনা ঘটছে, বাকি যৌন নিগ্রহ তো আছেই। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে প্রাদেশিক সরকার। এই নিয়ে নাগরিক সমাজ, নারী অধিকার কর্মী, আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। স্কুল ছাত্রীরাও যৌন নিগ্রহের শিকার হচ্ছে। এসব আটকাতে অভিভাবকদের ভূমিকায় দেখতে চাওয়ার কথাও বলেন পাক মন্ত্রী। গত 4 বছর ধরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ 1 নম্বরে। অন্যান্য প্রদেশেও এ ধরনের ঘটনা বেড়েই চলেছে। রিপোর্ট বলছে, লিঙ্গ বৈষম্যে বিশ্বের 156 দেশের মধ্যে 153 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থা শুধু ইরাক, ইয়েমেন ও আফগানিস্তানের। বিশেষজ্ঞরা মনে করেন, যে সমাজে লিঙ্গ বৈষম্য যত বেশি, সেই সমাজে মহিলাদের বিরুদ্ধে যৌন হিংসাও তত বেশি। তার প্রমাণ দিচ্ছে পাকিস্তান থেকে আসা নানা তথ্য পরিসংখ্যান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।